ইউক্রেনের সব রকম সামরিক সহায়তা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির সাথে তর্ক বিতর্কের পরই সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু এখনও সবকিছু ঠিকঠাক করতে চান বলে জানিয়েছেন জেলেনস্কি। এদিকে গত বছর ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশিদের আবেদন বেড়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে আবেদন করেছেন 1,08,000-এর বেশি বাংলাদেশি। অন্যদিকে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। জানাবো কাতারে বাংলাদেশি ব্যবসায়ীদের সাফল্যের খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পরেই সিদ্ধান্ত নেন তিনি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এই কথা নিশ্চিত করেছেন, তবে সাহায্যের পরিমাণ এবং কতদিন পর্যন্ত তা স্থগিত করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি পেন্টাগন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের অবসান চান না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যৌথ সংবাদ সম্মেলন ভেস্তে যাওয়ার পর থেকেই আতশ কাচের তলায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। 2022 সালে রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের জন্য অস্ত্রের প্রধান সরবরাহকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনে কয়েকশো কোটি ডলারের সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার সেই সহায়তা বন্ধের ঘোষণা আসলো। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ বা জাহাজে ইউক্রেনের পথে রয়েছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে রয়েছে সেসব অস্ত্র। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে ফক্স নিউজ বলেছে, এটি স্থায়ীভাবে সহযোগিতা বন্ধ নয়, এটি সাময়িক সময়ের জন্য। সাময়িক এই অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিষয়ে এবং কতদিন ধরে এই স্থগিতাদেশ জারি থাকবে হোয়াইট হাউস তা নিয়ে কোনো মন্তব্য করেনি। পেন্টাগনও বিস্তারিত আর কিছু জানাতে পারেনি। তবে সাহায্য বন্ধের বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেনকে আলোচনার টেবিলে দেখতে চায় যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এপিকে দেয়া একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আপাতত নিকট ভবিষ্যতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জেলেনস্কির এই বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জেলেনস্কি যা বলতে পারেন তার মধ্যে এটি সবচেয়ে বাজে বিবৃতি। যতদিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে ততদিন পর্যন্ত জেলেনস্কি ইউক্রেনের শান্তি চাইবেন না বলে জানান ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, 71। এদিকে হোয়াইট হাউসে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তর্ক বিতর্ক হলেও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখনো রক্ষা করা যেতে পারে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সমস্যার সমাধানে ট্রাম্প আবারও আমন্ত্রণ জানালে দেখা করতে প্রস্তুত জেলেনস্কি, তবে আলোচনা চাইলে রাশিয়াকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। 28 ফেব্রুয়ারি ট্রাম্প জেলেনস্কি বাদানুবাদ দেখেছে গোটা বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ না হওয়া ও তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় বাকবিতণ্ডায় জড়ান দুই নেতা। এর দুদিন পর লন্ডনে ইউরোপের নেতাদের সাথে শীর্ষ সম্মেলনে যোগ দেন জেলেনস্কি। নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে নিরপেক্ষ সংলাপের আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, ট্রাম্পের সাথে তার বৈঠকটি প্রকাশ্যে আসা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের জন্য ইতিবাচক নয়। বৈঠকটি হওয়া উচিত ছিল রুদ্ধদ্বার। এরপরও বাস্তব সমস্যা সমাধানে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ যে কোনো সময় সাড়া দিতে প্রস্তুত তিনি। আমার মনে হয় আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। আমরা কোনো পদক্ষেপ থেকে পিছু হটছি না। মার্কিন প্রেসিডেন্ট যদি গঠনমূলক সংলাপের জন্য, বাস্তব সমস্যা সমাধানের জন্য এবং বাস্তব সিদ্ধান্তমূলক পদক্ষেপ উত্তরের জন্য আমন্ত্রণ জানায়, আমি যাব। দুই নেতার তিক্ত আলোচনার পরও জেলেনস্কি মনে করেন ইউক্রেনের সহায়তা বন্ধ করবে না যুক্তরাষ্ট্র। তার বিশ্বাস, সভ্য দেশের নেতা হিসেবে যুক্তরাষ্ট্র কখনোই পুতিনকে সাহায্য করবে না। এদিকে আলোচনা চাইলে রাশিয়াকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিন ইউক্রেনে রাশিয়ার কয়েক দফা বিমান হামলার পর একথা বলেন তিনি।
আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু রাশিয়া তা চায় না। তারা আকাশ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আপনারা আলোচনা চাইলে মানুষজনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু করবেন না। গত সপ্তাহে ইউক্রেনে মানুষ হত্যা এবং নগরী ধ্বংস করতে রাশিয়া 1050টির বেশি ড্রোন, প্রায় 1300 বোমাসহ 20টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়া রীতিমতো আকাশ সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মনিরুজ্জামান বাবু, ৭১। কানাডা এবং মেক্সিকোর ওপর 25% মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, তার আরোপিত এই আমদানি কর যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশগুলোকে অবৈধ মাদক এবং অভিবাসীদের দেশে প্রবেশ রোধে আরও পদক্ষেপ নিতে বাধ্য করবে। এর আগে গেল 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে এর আগে তা 1 মাসের জন্য স্থগিত করেছিলেন তিনি। এই সময়ের মধ্যে কানাডা ও মেক্সিকো সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হলেও সময়সীমা পার হওয়ার পরেই শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে কানাডা, মেক্সিকো ও চীন বলেছে তারা যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং এতে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়েও অবৈধ অভিবাসন বড় হুমকি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তাদের পুতিনকে নিয়ে বেশি ভেবে সময় নষ্ট করা উচিত নয়। পুতিনের চেয়ে অবৈধ অভিবাসী, মাদক কারবারি, খুনি ও মানসিক চিকিৎসা কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী মানুষদের নিয়ে বেশি চিন্তা করতে হবে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র যেন ইউরোপের মতো শেষ না হয়ে যায়। অভিবাসন ইউরোপীয় রাজনীতিতে একটি প্রধান বিষয়, যা অতি ডানপন্থী দলগুলোকে শক্তিশালী করেছে। এর আগে অবৈধ অভিবাসন রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলের ড্রোন হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় আরও 3 ফিলিস্তিনি আহত হন। সোমবার গাজার চিকিৎসা কর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল পুরোপুরি অবরোধ আরোপ করায় ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ার আশঙ্কা ছড়িয়ে পড়ছে। গাজা পুরোপুরি খালি করার যে পরিকল্পনা করেছিলেন ট্রাম্প, তার বিরোধিতায় আজ মিশরে কায়রোতে জরুরি বৈঠকে বসছেন আরব লীগের নেতারা। এছাড়া ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং গাজাকে বাসযোগ্য করার বিষয়েও আলোচনা হবে বৈঠকে। ফিলিস্তিনিদের রেখেই গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা করেছে মিশর। আরব সম্মেলনে এটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদল আবদেলাতি। এ বিষয়ে রবিবার এক সংবাদ সম্মেলন করেন তিনি এবং সেখানে তিনি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন ও তহবিল চাইবেন তারা। নিয়োগ নিয়ে দীর্ঘ বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিয়েছে ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। বিচার বিভাগের প্রধান উপদেশ মেনে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন জারিফ। পদত্যাগপত্রে গেল 9 মাস প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ানের সাথে কাজ করার কথা উল্লেখ করে জারিফ বলেন, 6 মাস ধরে তাকে তার পরিবারের জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি সহ্য করতে হয়েছে। জারিফ পদত্যাগপত্রে আরও বলেন, তার ছোটখাটো অবদানের মধ্যে আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে সফল পরমাণু চুক্তির কথা উল্লেখ করা যায়। কাতারে ভারতীয় ব্যবসায়ীদের পেছনে ফেলে ক্রমাগত আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশি ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সুনামের সাথে রেস্টুরেন্ট, মুদি দোকান, টেইলরিং, সেলুন, ফার্নিচার সহ নানা ধরনের ব্যবসা করে আসছেন এইসব ব্যবসায়ীরা। তাদেরই একজন ব্যবসায়ী মোহাম্মদ আনিসুদ্দিন সৌদি আরব, দুবাই ও কাতারে তার 30টি কোম্পানিতে বাংলাদেশের 700-রও বেশি প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কাতার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী গোলাম মাওলা হাজারি। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পূর্ব সুয়াবিল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে আনিস উদ্দিন ভাগ্য পরিবর্তনে আসায় 2006 সালে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে 7 বছর চাকরি করলেও সফলতার মুখ দেখতে পাননি। এর 3 বছর পর 2015 সালে নিজের সততা, মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে কাতারে তৈরি করেছেন নিজস্ব প্রতিষ্ঠান। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, নেপাল, ইন্ডিয়া, ওরা এখানে আসতে তো কোনো ভিসার টাকাই লাগে না, জাস্ট আপনি টিকিটটা করে চলে আসতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যে বিশাল একটা বড় অ্যামাউন্ট গুনতে হচ্ছে ওদের, যার কারণে ভালো স্কেলগুলো আমরা পাচ্ছি না। তিনি মূলত বাংলাদেশি আভায়া, এমব্রয়ডারি ও পোশাক শিল্পের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করছেন। এরপর একে একে প্রতিষ্ঠা করেন আরও 30টি প্রতিষ্ঠান। এখন অলমোস্ট আমার মোর দেন 30টার উপরে আছে কোম্পানি। বাংলাদেশি অ্যারাউন্ড 500।
আনিসুদ্দিন ছাড়াও কাতারে থাকা অন্যান্য ব্যবসায়ীরা সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, যারা দেশের রেমিটেন্স প্রবাহে ভূমিকা রাখছেন। মধ্যপ্রাচ্যের বিশেষ সংকটে আছে এবং দক্ষ শ্রমিকের সংকট। বাংলাদেশ সরকার যদি দক্ষ শ্রমিক এই মধ্যপ্রাচ্যে পাঠায় তাহলে বাংলাদেশের রেমিটেন্সে আরও অনেক বড় ভূমিকা রাখবে। গোলাম মাওলা হাজারী, ৭১, দোহা, কাতার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছেন একজন নারী। এতে ওই নারী সহ একজন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪ জন সেনা। রাজ্যের কালাত জেলার মুঘলজাই এলাকায় হাইওয়ের কাছেই হামলা হয়েছে বলে জানিয়েছেন কালাতের ডেপুটি কমিশনার। যে গাড়ি বহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল সেটি সেনাবাহিনীর সীমান্তরক্ষী বিভাগের। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA এই হামলার জন্য দায়ী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি হামলার ঘটনায় শোক জানিয়েছেন এবং আহত সেনাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশও দিয়েছেন তিনি। জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে ভিড়ের মধ্যে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অন্তত 1 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 25 জন। ম্যানহেইম পুলিশের একজন মুখপাত্র বলেছেন, জনতার ভিড়ে উঠে যাওয়া গাড়িটির চালককে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য সন্দেহভাজনরা জড়িত আছেন কিনা তা পরিষ্কার নয়। নগরের কেন্দ্র এড়িয়ে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানানো হয়েছে। শহরের কেন্দ্রে অবস্থিত প্যারেড প্ল্যাটস স্কোয়ার থেকে ওয়াটার টাওয়ারের দিকে যেতে থাকা লোকজনের উপর কালো রঙের একটি গাড়ি দ্রুত গতিতে আঘাত হানে। ড্রাইভার ইচ্ছাকৃত গাড়ি চালিয়ে দিয়েছেন কিনা অথবা জার্মানির কার্নিভাল উদযাপনের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।